পুরান ঢাকায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার 4, 2 জন রিমান্ডে, 2 যুবদল নেতা বহিষ্কার, বিভিন্ন স্থানে বিক্ষোভ। একমত হলে জুলাই ঘোষণাপত্র 5 অগস্ট, জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা। 11 জুলাইকে আন্দোলনের প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা। সরকারের পক্ষ থেকে আজকের এই দিনকে আমি প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করছি। WHOর কর্মকর্তা ও হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে পাঠানো হয়েছে বাধ্যতামূলক ছুটিতে, দুদকের মামলা থাকায় ব্যবস্থা। শুল্ক নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তৃতীয় দিনের আলোচনা শেষ, কিছু বিষয়ে একমত হলেও কয়েকটি বিষয় এখনো অমীমাংসিত। 4 বছর ধরে লাইসেন্স ছাড়াই চলছে রাজধানীর বসতি মা ও শিশু হাসপাতাল, প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করে চলছে রমরমা বাণিজ্য। কুষ্টিয়ায় শুধু কাগজে কলমে চলছে পোস্ট অফিসের সেন্টারের সেবা কার্যক্রম, বেশিরভাগই বন্ধ, কোটি টাকার যন্ত্রাংশ হরিলুট। এবং গাজায় ইসরায়েলি হামলায় আরো 45 ফিলিস্তিনির প্রাণহানি, 20 লাখ ফিলিস্তিনিকে ভূখণ্ড ছাড়া করতে নেতানিয়াহুর নীল নকশা প্রকাশ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি মিশু হাসান। রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে মোহাম্মদ সোহাগ নামের এক ভাঙাড়ি ব্যবসায়ীকে কুপিয়ে ও পাথর ছুঁড়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার 4 জনের মধ্যে 2 জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়াও নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার আসামি হওয়ায় যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা রজব আলী এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা সাবাহ করিম লাকিকে আজীবন বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। তাইফুর রহমান তুহিনের সহায়তা ইউসুফ ভুইয়ার রিপোর্ট। রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে এভাবেই কুপিয়ে ও পাথর ছুঁড়ে হত্যা করা হয় মোহাম্মদ সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে। এক পর্যায়ে তার নিথর দেহ টেনে হিচড়ে বাইরের সড়কে নিয়ে আসা হয়, সেখানে মরদেহের উপর চালানো হয় নৃশংসতা। এমন নৃশংস হত্যার সিসি ক্যামেরার ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে, তাদের মধ্যে 2 জনকে রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে। হত্যা মামলা দায়েরের পর বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার অভিযান চলছে। এদিকে যুবককে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় আসামি যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা রজব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহাব করিম লাকিকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় যুবদল জানায়, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। মিটফোর্ডে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাবি ও বুয়েট শিক্ষার্থীরা। রাত 11টার দিকে শাহবাগের রাজু ভাস্কর্যের সামনে তারা জড়ো হয়ে সমাবেশ করেন। এ সময় তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। শিক্ষার্থীরা বলেন, প্রকাশ্যে একজন সাধারণ মানুষকে পিটিয়ে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। রাজধানীর পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পাথর মেরে হত্যার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জ, রাজশাহী, সাভার ও মাদারীপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। গত রাত 10:30টার দিকে নারায়ণগঞ্জের বিবি রোডে বিক্ষোভের পর সংক্ষিপ্ত সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগরের নেতাকর্মীরা। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের কাছে সোহাগ হত্যাকাণ্ডের জড়িতদের দ্রুত গ্রেফতার সহ শাস্তির দাবি জানান। সন্ধ্যা 7টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। রাত 9:30টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে সন্ত্রাস বিরোধী ঐক্য ব্যানারে মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা বাংলাদেশ প্রশ্নে এক থাকবো, জাতীয় ঐক্যে এক থাকবো এবং সন্ত্রাসবাদ মোকাবেলায়, চাঁদাবাদ মোকাবেলায় আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো। এই 12 মাসে একটি দল খুনের সেঞ্চুরি করেছে। আমরা আমাদের এই ভয়েসকে আর নিচু করে রাখবো না। আমাদের ভয়েস নিচু করে রাখতে রাখতে 15 বছরে আমরা ফ্যাসিবাদী হাসিনাকে তৈরি করেছি। আমরা আমাদের এই ভয়েস চালু রাখবো।
বাংলাদেশে কোনো সন্ত্রাস, কোনো চাঁদাবাজি আজকে থেকে চলবে না। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে দুষ্কৃতিকারীদের দ্বারা সংঘটিত এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে শোক জ্ঞাপন দিয়েছেন বিএনপির মহাসচিব। প্রজ্ঞাপনে বলা হয়, প্রকাশ্য দিবালোকে সংঘটিত পৈশাচিক ও ন্যাক্কারজনক ঘটনাটির দৃষ্টান্তমূলক বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি সমাজকে আরও গভীর অন্ধকারে নিমজ্জিত করবে। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। খুলনা মহানগরীর দৌলতপুরে যুবদল নেতা মাহবুব মোল্লাকে গুলি ও রক কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে দৌলতপুর থানার পশ্চিম মহেশ্বর পাশার নিজ বাসার সামনে এই ঘটনা ঘটে। মাহবুব মোল্লা দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি ছিলেন। জানা গেছে, জুমার নামাজ পড়তে যাওয়ার সময় তারা বাসার সামনে মোটরসাইকেলে করে 3 জন দুর্বৃত্ত আসে। কিছু বোঝে ওঠার আগেই তারা মাহবুবকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার শরীরের বিভিন্ন স্থানের রক কেটে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের চিহ্নিত করতে শুরু হয়েছে তদন্ত, বলছে পুলিশ। মাহবুব তার নিজের বাড়ির সামনে বেলা 12:30-1টার দিকে তার নিজের কাঠটি পানি দিয়ে পরিষ্কার করছিলেন। ঠিক সেই সময় চিহ্নিত সন্ত্রাসীরা তারা প্রথমে মোটরসাইকেল হেলমেট পরে এসে 2-3টে মোটরসাইকেল এসে তার প্রথম গায়ে একটি গুলি করে। 11 জুলাইকে জুলাই আন্দোলনের প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো একমত হলে আগামী 5 অগস্ট জুলাই ঘোষণাপত্র দেয়া হবে। শুক্রবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। আসিফ মাহমুদ বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 11 জুলাই যে প্রতিরোধ গড়ে তুলেছিল তা সারা দেশের আন্দোলনকারীদের সাহস জুগিয়েছিল। এই দিনে শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দেয় স্বৈরাচারী সরকার। সেই সহিংসতার সূচনা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকেই। পরে উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জুলাই মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই দিনকে আমি প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করছি। সরকারের পক্ষ থেকে আপনারা আবার প্রতিরোধ গড়ে তুলে, আমরা ডকুমেন্টারিতে দেখছিলাম, ঠিক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে স্থানটিতে ব্লকেট করেছিলেন, যে স্থানটি আপনারা বিজয় করেছিলেন সেদিন, সেখানে প্রতিরোধ মিনার স্থাপন করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে সংস্থাটি। শুক্রবার এক ইমেইল পাঠিয়ে বিষয়টি সবাইকে অবগত করেন সংস্থাটির ডিরেক্টর জেনারেল টেড্রোস। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অভিযোগের মাসখানেক পর পদক্ষেপটি নেয় WHO। বলা হয়, আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের সময় ক্ষমতার অপব্যবহার করে সার্টিফিকেট জালিয়াতি করেন তিনি, যা বাংলাদেশ আইনের 468 ও 4372 ধারার স্পষ্ট লঙ্ঘন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জাল নথি প্রদর্শনের পাশাপাশি সূচনা ফাউন্ডেশনের জন্য 28 লাখ মার্কিন ডলার উত্তোলনের অভিযোগটিও সামনে এসেছে। পুতুলের পরিবর্তে সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদের দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর ক্যাথরিনা বহিমিকে। চলমান শুল্ক আলোচনায় বেশ কিছু বিষয়ে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র একমত হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে জানানো হয়, আলোচনার দ্বিতীয় দিনে দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সেসব বিষয় উপস্থাপনের পর যুক্তিতর্ক হয়েছে। ইউসুফ ভুইয়ার রিপোর্ট। 3 দিনব্যাপী বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে। শুক্রবার প্রধান উপদেষ্টার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, আলোচনার দ্বিতীয় দিনে দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সেসব বিষয়ে উপস্থাপনের পর যুক্তিতর্ক হয়েছে। বেশ কিছু বিষয়ে দুই দেশ মোটামুটিভাবে একমত হয়েছে, কিছু বিষয় অমীমাংসিত রয়েছে বলেও জানানো হয়। পোস্টে জানানো হয়, দ্বিতীয় দিনের আলোচনায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন একান্তে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর জেমিসন গ্রেয়ারের সঙ্গে বৈঠক করেছেন। তার সঙ্গে শুল্ক বিষয়ক আলোচনার পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। এই আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। 4.5 বছর ধরে লাইসেন্সের নবায়ন নেই, কিন্তু তাতে কি? কোনো কিছুর তোয়াক্কা না করেই চলছে রোগী দেখার কাজ, পাশাপাশি হাসপাতালের শেয়ার বিক্রিও চলছে সমানতালে। আর এই হাসপাতালটির নাম বসুতি মা ও শিশু হাসপাতাল। রাজধানীতে চোখের সামনেই এই অবস্থা। হাসপাতাল কর্তৃপক্ষ অস্বীকার করলেও স্বাস্থ্য অধিদপ্তর বলছে এটি বড় অপরাধ। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। রাজধানীর ব্যস্ত এলাকা বনশ্রী, মেইন রাস্তার পাশেই হাসপাতাল, নাম বসুতি মা ও শিশু হাসপাতাল। সব লাইসেন্সের মেয়াদ পেরিয়েছে, অথচ বিলবোর্ড টাঙিয়ে ডাক্তারের বিজ্ঞাপন দিকে চলছে রোগী দেখা। আবার হাসপাতালটির ফেসবুক পেজে চলছে অপারেশন সহ বিজ্ঞাপন। যদিও অপারেশনে নেই কোনো লাইসেন্স, তারপরও স্বীকার করলেন হাসপাতালের রিসেপশনিস্ট যে এখানে অপারেশন করা হয়। আপনাদের এখানে অপারেশন কি হয় না, বন্ধ থাকে? জি, অপারেশন হয়, কিন্তু স্যার কালকে করতে পারবেন কিনা একটা ব্যাপার। ডেলিভারি হয় স্যার, অর্থোপেডিক্স হয়, সব অপারেশনটাই হয় স্যার জেনারেলি। দীর্ঘদিন লাইসেন্স না থাকলেও থেমে নেই হাসপাতালের শেয়ার বিক্রি। যারা শেয়ার কিনেছেন তারা বলছেন হাসপাতালকে দেখিয়ে শেয়ার বিক্রির টাকা আত্মসাৎই প্রধান ব্যবসা। কোটি কোটি টাকার শেয়ার আত্মসাতের অভিযোগ তুলছেন ভুক্তভোগীরা। ধরেন একটা শেয়ারের ভ্যালু যদি 15 লাখ টাকা হয়, 15 লাখ টাকা যদি কেউ ইনভেস্ট করে, সেই ক্ষেত্রে 12 লাখ টাকাই তারা ভাগবটা করে নিয়ে যায়। আর 3 লাখ টাকা দিয়ে তারা ওই মানে বিগত দিনে স্টাফ স্যালারি তো তারা কন্টিনিউ করে না। এই স্টাফ স্যালারি দেখা গেছে 2 লাখ টাকা বাকি, তারা 1 লাখ টাকা দিয়ে দেয়। আর বাকি টাকাটা দিয়ে হসপিটালে টুকটুক একটু রং টং করে, একটু সাইনবোর্ড লাগায়, দেখা দেয় যে হসপিটাল ডেভেলপমেন্টের কাজ হচ্ছে। একটা শেয়ার বিক্রি করে 15 লক্ষ টাকা, মানে একটা ডিরেক্টরশিপ 15 লক্ষ টাকা, আপনি হচ্ছে এখানে দায়িত্ব পালন করলে 40,000 টাকা বেতন পাবেন। আমাকে এই কথা বলে এই প্রলোভন দেখিয়ে আমাকে হসপিটালে নিয়ে আসছে। এখন আমি 6 মাস দায়িত্ব পালন করছি, আমাকে 1 টাকাও দেওয়া নাই। যখন আমি প্রায় 11.5 লক্ষ টাকা তাদের পেমেন্ট করে দিছি, এখন আমার কোনো খোঁজখবর নাই, বুঝছেন। অস্বীকার করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। লাইসেন্স আছে বলে দাবি তার। এখন আমরা তো ক্রাইসিস মধ্যে আছি, অপশন হচ্ছে সে আমাদেরকে সময় দিতে হবে, তারটা আমরা রিপ্লেসমেন্ট করে দিতে পারবো। হয় শেয়ারটা সে বিক্রি করবে অথবা আমরা বিক্রি করে দিতে হবে। অপারেশনের কথা অস্বীকার করলেন হাসপাতালটির চেয়ারম্যান। বললেন এখানকার সবকিছু দেখাশোনা করেন ব্যবস্থাপনা পরিচালক। আমি হসপিটাল এখনো পর্যন্ত ওটি এবং হসপিটাল চালু করেন, ইলেকট্রিসিটি আসে নাই। হ্যাঁ, আমি ওখানে কোনো ডাক্তার আছে আমি আই ডোন্ট নো। আমি এই ডাক্তারের লিস্ট আমার কাছে আজ পর্যন্ত দেয় নাই। আর এখানে রেসপন্সিবিলিটি আসে একজন এমডির উপরে। একটা এমডি হলো অল রেসপন্সিবিলিটি দ্য ইনস্টিটিউট। এদিকে বসুমতী হাসপাতাল নিয়ে ভয়াবহ তথ্য দিল স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক মাইনুল্লাহ হাসান জানান, 2021 সালের পর নবায়ন নেই হাসপাতালে, যা বড় অপরাধ। না, বৈধ বলতেছি না, সেটা আপনার আবেদনটা প্রক্রিয়াধীন আছে। আর এটা হচ্ছে যে বৈধ, আমরা দেখি যে কেন বৈধ না, তার ঘাটতিটা কোথায়। যেমন যদি তার অন্যান্য সেবা ঠিক থাকে, অনেক সময় অনেক পরিবেশ ছাড়পত্র থাকে না বা নার্কোটিক্স থাকে না। তো আমাদের বড় সমস্যা হচ্ছে পরিবেশ নিয়ে। এই পরিবেশ ছাড়পত্রের জন্য অনেক ক্লিনিক্যাল লাইসেন্স আমরা নবায়ন করতে পারতেছি না। এটা আমরা কাজ করতেছি শেষের পর্যায়ে এটা ঠিক। এটা অপরাধ তো বড়সড় অপরাধ, অবশ্যই বড়সড় অপরাধ। তো এই ধরনের 4 বছর আমরা হয়তো যতদূর সম্ভব আমি এর মধ্যে যারা অবৈধ ছিল নোটিশ দিয়েছি আর কি। আমরা তাহলে দেখবো যে আসলে সে কেন হচ্ছে, এটা আমার দেখতে হবে। অবশ্যই ব্যবস্থা নেব। এটা আমি জানলাম, ব্যবস্থা নেব। শুধু বসতি মা ও শিশু হাসপাতাল নয়, যেসব হাসপাতাল ক্লিনিকের লাইসেন্স নেই তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। ফেনী ও নোয়াখালীতে কমতে শুরু করেছে বন্যা ও জলাবদ্ধতার পানি। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন বানভাসী মানুষ। ফেনীতে বন্যা কবলিত নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার পরিস্থিতি নিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে
জেলা সদর ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলার কিছু অংশে এখনো পানি থাকলেও অন্য দুই উপজেলার বেশিরভাগ এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে। দুর্গত এলাকায় পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। জেলা প্রশাসনের তথ্য মতে ৮৩টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৯,৫০০ মানুষ আশ্রয় নেয়। ইতোমধ্যে ৫,০০০ মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরেছে। নোয়াখালীতে অতি বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতা কমতে শুরু করেছে। বৃহস্পতিবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বৃষ্টি না হওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে খাল নালা ড্রেন ভরাট হয়ে যাওয়ায় পানি কমছে ধীরে ধীরে। বাঙ্গার কারণে আজকে 3 দিন পর্যন্ত মানুষের কষ্ট খাবার যান না, দুর্গিয়া মানুষ যাতায়াত করতে পারতেছে না। এখানে আলিয়াদম স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, কোনো ছাত্রছাত্রী আসতে পারতেছে না। এখানে রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়, কৃষক যারা রয়েছেন, মৎস্য খামারি বা আমাদের প্রাণী সম্পদের যারা খামারি আছেন তাদের, এর বাইরে গয়ের বাড়ির ক্ষয়ক্ষতি আছেন। এই পুরো সামগ্রিক এই যে বহুমাত্রিক ক্ষয়ক্ষতি, এটি নিরূপণ করতে একটু আমাদের এখনো সম্ভব হয়নি। দর্শক, এ নিয়ে আরো জানতে নোয়াখালী ও ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন ও তোফায়েল আহমেদ নিলয়। প্রথমেই যাচ্ছি নোয়াখালীতে। সুজন, নোয়াখালীতে দুর্গতদের সহায়তায় কি উদ্যোগ দেখছেন আমাদেরকে জানাবেন। মিশু, শুরুতে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে বৃহস্পতিবার রাত থেকে আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত নোয়াখালীতে বৃষ্টি না হওয়ায় কিন্তু জলাবদ্ধতা কিছুটা উন্নতির দিকে রয়েছে। তবে যেভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল 4 দিনের অতি বর্ষণের ফলে কিন্তু সেভাবে পানি নামছে না। কারণ হিসাবে জেলাবাসী বলছে যে শহরের এবং জেলাতে যেসব ড্রেন রয়েছে, খাল রয়েছে, নালা রয়েছে, সেগুলো ভরাট হয়ে যাওয়ায় এবং দখলে থাকায় দখলে থাকায় যেভাবে পানি প্রবাহের পথ রুদ্ধ হয়ে আছে, সে কারণে পানি নামছে না। আসলে আপনাকে এমনই একটি চিত্র দেখাতে চাচ্ছি যে নোয়াখালী যে জেলা শহরের বিভিন্ন সড়কের চিত্র আপনি দেখতে পাচ্ছেন, এখনো কিন্তু পানি জমে রয়েছে রাস্তার উপরে। এখানে গত কিছুদিন আগে 1 হাঁটু বা তার কাছাকাছি পরিমাণ পানি ছিল, কিন্তু গত বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি বন্ধ হয় পানি কমেছে, তা তবে পর্যাপ্ত নয়। এখানকার বাসিন্দারা কিন্তু এখনো ঘরবন্দি অবস্থা রয়েছেন। তারা অনেকটা যে ভোগান্তির মধ্যে রয়েছেন, তারা যথাসময়ে তাদের কাজকর্মে যেতে পারছেন না। একই সাথে যে দৈনন্দিন যে কাজকর্মতে তারা যে তাদের ব্যাঘাত ঘটছে। আসলে আপনাকে জানিয়ে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানতে পেরেছি যে বন্যা দুর্গতদের মাঝে আমাদের নোয়াখালীতে 40টি আশ্রয় কেন্দ্রে প্রায় 2000-এর মতো মানুষ আশ্রয় নিয়েছে এবং এসব আশ্রয় কেন্দ্রে যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে, নগদ টাকা বিতরণ করা হয়েছে। একই সাথে বিভিন্ন সংগঠনও কিন্তু সংগঠন উদ্যোগ এবং ব্যক্তি উদ্যোগেও এসব আশ্রিত মানুষের মধ্যে কিন্তু যে খাদ্য বিতরণ করা হয়েছে। একই সাথে জেলা শহরের যে বাসিন্দারা দাবি জানিয়েছেন যে একটি কথা, যে বর্ষা মৌসুম শুরুর আগেই যদি এই ড্রেন, খাল, নালা পরিষ্কার করা হতো এবং খালগুলো দখল মুক্ত করা হতো, তাহলে এই জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করতো না। তারপরও যে সামনে যে সময় রয়েছে, সেই সময়ের আগে সামনে যে এখনো বৃষ্টির যে মৌসুম রয়েছে, সে মৌসুমের আগে যদি যে জলাবদ্ধতার উদ্যোগে প্রশাসন কোনো রকমের উদ্যোগ না নেয়, তাহলে কিন্তু এই জলাবদ্ধতা আরো প্রকট আকার ধারণ করতে পারে, অথবা 2024-এর যে বন্যা হয়েছে সে বন্যার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে নোয়াখালী। এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। আমি এখন চলে যাব ফেনীতে, সেখানে রয়েছেন সহকর্মী নিলয়। নিলয়, ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর আমাদেরকে জানাবে। আতিক, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে আমরা দেখেছি ফেনীর বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। আমরা দেখেছি ফুলগাজী পরশুরাম থেকে বন্যার পানিগুলো নামছে এবং ইতিমধ্যে ফেনী সদর, ছাগলনাইয়া এবং দাগনভূঞা উপজেলা কিছু কিছু এলাকা প্লাবিত হচ্ছে। তবে যেসব এলাকা থেকে পানি নামছে সেই সব এলাকায় দেখেছি ক্ষয়ক্ষতির চিত্র সেটি কিন্তু ফুটে উঠছে। আমি এই মুহূর্তে রয়েছি আনন্দপুর ইউনিয়নের। এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেটি এখনও পানির নিচে নিমজ্জিত রয়েছে। শুধু এখানে এই ধরনের বাড়ি নয়, প্রায় নিম্ন অঞ্চল যেগুলো রয়েছে সেগুলো সবগুলো বাড়ি কিন্তু এখনও পানির নিচে নিমজ্জিত রয়েছে। তবে
তবে এখানকার মানুষের দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করেছে। মানুষের মধ্যে নানান ধরনের ক্ষোভ এবং প্রকাশ করছে। তারা প্রশাসন এবং কি পানি উন্নয়ন বোর্ডকে বিভিন্ন ধরনের দায়ী করছে। আমি এখন একজন স্থানীয় ভুক্তভোগী রয়েছে, তার কাছ থেকে জানতে চাইবো যে আমরা দেখেছি যে গত কয়েকদিন বর্ষণে কিন্তু এই এলাকা পুরোটা পানির নিচে তলিয়ে আছে। আপনারা কি পরিমাণ দুর্ভোগ পোহাতে হয় আপনাদের? আমাদের 2024 বন্যা থেকে আমাদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমার 2024 সালে আমাদের ক্ষয়ক্ষতি, এখন 2025 সালের সেম আমাদের ক্ষয়ক্ষতি। আমরা অনেকবার সরকারের কাছে চাইছি যে আমাদের টেকসই বাঁধ নির্মাণের জন্য, সরকার টালবাহানা, এই জন্য আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা রিসেন্টলি সাইদে সরকার আমাদের খালগুলা খনন এবং নদী খনন বা আমাদের টেকসই বাঁধ, এটা আমরা চাই। আর যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে পুনর্বাসন করা সরকারের কাছে আবেদন করছি। আর যারা ত্রাণ পায় নাই, ত্রাণের জন্য হাহাকার করতেছে কিছু মানুষ, সরকার যদি তাদেরকে ত্রাণের ব্যবস্থা করে দেন, অসংখ্য ধন্যবাদ হবে সরকারকে। আমরা শুনছিলাম এখানকার একজন ভুক্তভোগী, তিনি বলছিলেন যে এখনো সরকারের পক্ষ থেকে এই এলাকায় কোনো ত্রাণ পৌঁছায়নি। যদিও আমরা দেখেছি ইতিমধ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনালয়ের উপদেষ্টা ফারুকি, তিনি ফেনীর বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসেছে। এই ফারুকি আজম একটু পরে ফেনী ফুলগাজী উপজেলায় প্রবেশ করবেন, সেখানে বন্যা দুর্গতদের সাথে এলাকাগুলো পরিদর্শন করবেন এবং তাদের দুঃখর কথাগুলো শুনবে বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা ইতিমধ্যে শুনেছি যে ফেনীর পরশুরাম এলাকায় গত রাতে একজনকে সাপে কামড় দিয়েছে, সেই সাপে কামড়ের কারণে কিন্তু একজন মহিলার মৃত্যুবরণ করেছে বলে আমরা শুনেছি। তবে এ পর্যন্ত দুজনের মৃত্যুর খবর আমরা শুনেছি। তো এই ছিল আমার কাছে ফেনীর ফুলগাজীর বন্যা নিয়ে সর্বশেষ তথ্য। সুজন, নিলয়, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সহকর্মী মাওলা সুজন ও তোফায়েল আহমেদ নিলয়ের সঙ্গে, জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সর্বশেষ। দেশের বাজারে বৃদ্ধি পেয়েছে কাঁচা মরিচের দাম। আরও জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, কাঁচা মরিচের দাম এখন কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি, আমাদেরকে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, নওগাঁয় গত এক সপ্তাহ আগেই মরিচের দাম মোটামুটি 30 থেকে 50 টাকার মধ্যেই ছিল। হঠাৎ করে গত কাল থেকে মরিচের দাম আকাশচুম্বী হয়ে গেছে। অর্থাৎ পাইকারিতে মরিচ বিক্রি শুরু হয়েছে 200 টাকা করে এবং খুচরা বাজারে শুরু হয়েছিল 230 থেকে 240 টাকা করে। আমি এইটা নিয়ে ক্রেতা বিক্রেতাদের কথা যদি বলি, ক্রেতা বিক্রেতা হঠাৎ করে এই মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় তারা একেবারেই অস্বস্তিতে পড়েছে। বিশেষ করে যে পরিমাণে অন্যান্য সবজির দাম যেখানে 30 থেকে 40 টাকা করে কেজি ছিল, সেটাও একটা 5 থেকে 10 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। তো আমি এটা নিয়ে কথা বলেছি, বিশেষ করে কৃষকদের সাথে কথা বলেছি আসলে মরিচের দাম কেন বৃদ্ধি পেয়েছে। তারা আমাকে যেমনটি জানিয়েছে, মূলত হঠাৎ করে বৃষ্টি হওয়ায় মরিচের ক্ষেতের কিছু ক্ষতি হয়েছে এবং এই মরিচের ক্ষতি হওয়ার কারণে আরেকটা হচ্ছে বৃষ্টির কারণে মরিচ ক্ষেতে প্রবেশ করা মুশকিল হয়ে গেছে, যে কারণে মরিচ মাঠ থেকে তোলা সমস্যা হয়ে গেছে, যে কারণেই মূলত মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। এবং সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে যে গতকালকে মরিচের দাম এত বেশি হয়েছিল, যে কারণে আজকে মাঠে আবার কৃষকরা বেশি পরিমাণে মরিচ তুলেছে, যে কারণে মরিচের দাম আজকের বাজারে আবার কিছুটা কমে এসেছে। অর্থাৎ আজকে পাইকারিতে মরিচের দাম 170 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে পাইকারিতে, খুচরা বাজারে বিক্রি হচ্ছে 200 টাকা পর্যন্ত সর্বোচ্চ। অর্থাৎ বলা যেতে পারে যে গতকালকে যেটা আজকে মরিচের দাম প্রতি কেজি খুচরা বাজারে মোটামুটি 30 থেকে 40 টাকা কিছুটা কমেছে। তবুও যে মরিচের দাম ছিল 30 থেকে 40 টাকা, সেই মরিচ হঠাৎ করে 180 থেকে 200 টাকা হয় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের চরম বেকায়দায় পড়ে গেছে। তারা এখান থেকে একটা নিস্তার চাচ্ছে এবং বিশেষ করে তারা চাচ্ছেন বাজার মনিটরিং সহ সরকারের একটা নজরদারি তারা চাচ্ছেন। বিশেষ করে এই অনিয়ন্ত্রিত বাজারের জন্য ভোক্তা সাধারণত দাবি যে তারা যেন সরকারিভাবে এটা যেন বাজার মনিটরিং হয় এবং বাজার মনিটরিং করে এ বাজারের নিয়ন্ত্রণের ব্যাপারে সরকারের একটা কার্যকর একটা পদক্ষেপ নেয়, এমনটি জানিয়েছে। আমি জানিয়ে রাখি, নওগাঁয় এবারে 965 হেক্টর জমিতে মরিচ চাষ করা হয়েছে, যেটি নওগাঁর বাজারে তো বটে, নওগাঁর বাইরেও এখান থেকে বিক্রি করা সম্ভব। তো নওগাঁয় মরিচের বাজার নিয়ে মোটামুটি এমনটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সহকর্মী কাজী কামাল হোসেনের সঙ্গে, জানাচ্ছিলেন কাঁচা মরিচের দাম বৃদ্ধি প্রসঙ্গে।
কুষ্টিয়ায় পোস্ট অফিসগুলোর সেন্টারের সেবা কার্যক্রম চলছে শুধুমাত্র কাগজে কলমে। অধিকাংশ সেন্টারই হয়ে গেছে প্রায় বন্ধ। কোটি কোটি টাকার যন্ত্রাংশ হয়েছে হরিলুট। দায়িত্বশীলরা আসেন না সেন্টারে, যন্ত্রাংশগুলোও নিয়ে গেছেন তাদের বাড়িতে। ফলে সেবা বঞ্চিত হচ্ছেন নাগরিকেরা। এই বিষয়ে মুখ খুলতে নারাজ কর্তৃপক্ষ। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এটি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াকান্দি পোস্ট অফিসের সেন্টার। সাইনবোর্ডে কম্পিউটার প্রশিক্ষণ, প্রিন্টিং, তথ্য সরবরাহ সহ 12টি সেবার কথা উল্লেখ থাকলেও এখানে মেলে না তার একটিও। দায়িত্বশীল কর্মকর্তারা ঠিকমতো আসেন না অফিসে, কার্যক্রম চলে না সেন্টারের। হদিস নেই সরকারের দেওয়া যন্ত্রাংশেরও। পোস্টমাস্টার রিজিয়া বেগম ল্যাপটপগুলো নিয়ে গেছেন তার নিজ বাড়িতে। একটা ল্যাপটপ ভালো আছে, আর একটা একদমই ডিসপ্লেটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখানে কিছু আছে, কিছু আমার বাড়িতে আলমারিতে আছে। একই চিত্র জেলার অধিকাংশ পোস্ট অফিসেরই সেন্টারের। বেশিরভাগ সেবা সেন্টারেই ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার সহ হদিস নেই সরকারের দেওয়া 19টি যন্ত্রাংশের। সেন্টারের যন্ত্রাংশগুলো ব্যবহার হচ্ছে বাইরের ব্যবসা প্রতিষ্ঠানে ও দায়িত্বশীলদের নিজ বাসায় ব্যক্তিগত কাজে। আমাদের ডিভিশন অফিস থেকে নির্দেশনা আছে যে এটা মানে উদ্যোক্তা সে ইচ্ছা করলে তার নিজস্ব দোকান ঘর যদি থাকে বা তার নিজস্ব কোনো থাকে, সেখানে ট্রেনিং সেন্টার থাকে, সেখানে সে কাজ করতে পারবে। 3টা ল্যাপটপ দেওয়া হয়েছিল, পাশাপাশি একটা লেজার প্রিন্টার, একটা কালার প্রিন্টার, স্ক্যানার, তারপর হচ্ছে লেমিনেটর। প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় 2017 সালে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া জেলার 99টি পোস্ট অফিসে চালু হয় সেন্টারের কার্যক্রম। তবে লুটপাট আর অনিয়মের কারণে এ প্রকল্পের দায়িত্বশীলরা লাভবান হলেও সেবাবঞ্চিত নাগরিকরা। এইগুলো যদি হতো তাহলে আমাদের পক্ষে একটু সুবিধা হতো, আমাদের এলাকার সলপলগুলো কাজকামগুলো শিখতে পারতো, কিন্তু এগুলো তো এখানে কোনো ব্যবহার হয় না। সুযোগ সুবিধা হয়তো সরকার দিয়েছে, কিন্তু আমরা সেটা কোনোটা পাইনি। অফিস খোলেও না, আবার লোকও পাই না। এখানে যে বড় সোলার প্যানেল সিস্টেম বসানো হচ্ছে এবং এখানে যে কম্পিউটার প্রশিক্ষণ, সেগুলো এখন পর্যন্ত দৃশ্যমান কখনো সেই কার্যক্রম আমার চোখে আপাতত পড়েনি। বিগত শুরুর দিকে কিছুদিন এখানে কার্যক্রম কম্পিউটার প্রশিক্ষণ, এখানে আধুনিক যন্ত্রপাতি বা সোলার প্যানেল দিয়ে যে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা, এর আসলে নামমাত্রে ওখানে প্রকল্প আছে, কিন্তু বাস্তবায়নের কোনো কিছু তেমন কিছু দেখিনি। নাগরিকদের সেবার জন্য দেওয়া সেন্টারের কোটি কোটি টাকার যন্ত্রাংশ কোথায় গেল, কেনই বা বন্ধ রয়েছে সেন্টারগুলো, সে বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি নয় সেন্টারের দায়িত্বে থাকা কুষ্টিয়া ডিভিশনের জেনারেল ডেপুটি পোস্টমাস্টার মোহাম্মদ মহসিন উদ্দিন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। চাঁদা না দেওয়ায় রাজধানীর মিরফোর্ড হাসপাতালের সামনে সন্ত্রাসীদের পাথরের আঘাতে হত্যার শিকার সোহাগের গ্রামের বাড়ি বরগুনায় চলছে শোক। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন পুরো পরিবার। এমন নির্মম হত্যাকাণ্ডে হতবাক এলাকাবাসীও। দাবি তুলেছেন খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির। রিয়াজ আহমেদ মুসার তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। সোহাগের নির্মম হত্যাকাণ্ডে শোকে ভেঙে পড়েছে পুরো পরিবার। স্ত্রীর গগনবিদারী আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। বাবা হারিয়ে নিস্তব্ধ দিশেহারা 2 শিশু। শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে। যে মিরপুরের মতনই ব্যবসা করছে সেইখানে এইখান থেকে ওনার কাপড় ছিল না শরীরে, কিভাবে ওনারে টর্চার করে মারছে। আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবা কিরকম নিষ্ঠুরভাবে মারছে, আমার বাবার কোনো দোষ ছিল? আমার বাবার এই ব্যবসার জন্য মারা ফলাইছে। স্বজনরা জানান প্রতি মাসে 2 লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে সোহাগের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় অভিযুক্তদের। চাঁদা দিতে রাজি না হওয়ায় সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে তারা। এরপর বুধবার বিকেলে বাসা থেকে ডেকে নিয়ে চাঁদার দাবিতে সোহাগকে আটকে রেখে দফায় দফায় চাপ প্রয়োগ করা হয়। এতেও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অবশেষে সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়। ওরা এই দোকানে আইসে মামার জিজ্ঞেস করতেছিল যে তুই দোকানের তালা খুলছিস কি, আমাদের পারমিশন না নেই। মামা বলছে যে আমার দোকানের তালা আমি খুলবো, কার কাছ থেকে পারমিশন নেব? তখনই এই যে যারা নাকি মূলত আসামি টিটু আর অনেকগুলো নাম আমি বলতে পারি না, ওনার কাছ থেকে একজন লোক মামার থাপা দিয়ে ধইরা দোকান থেকে অফিস থেকে বের করে নিয়েছে। ওইখান থেকে মারতে মারতে আপনার 3 নাম্বার রোড মিডফুট 3 নাম্বার যে মেন গেটের ভিতরে নিয়ে মামারা মারধর করছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। আমার বাইরে অলঙ্গ কইরা
বুকের উপরে পাড়া দিয়া জানতাম বুকের উপরে অনেক অত্যাচার করে। আমার ভাইয়ের হত্যার বিচার চাই, ফাঁসি চাই। এইরকম মানুষ যে মানুষে মারে এরকম আমার জীবনে আমি দেখি না। আমি ডক্টর ইউনূসের কাছে এই সূক্ষ্ম বিচারটা চাই, যেন সে দ্রুতভাবে স্বচ্ছ বিচারটা করে। এই এতিমের মোহের দিক চাই যেন এইরকম যেন আর কোনো মানুষ এইরকম বাচ্চা যেন কোনো সময় আর এতিম হয় না। ব্যবসা সূত্রে ছোটবেলা থেকেই ঢাকায় বসবাস করতেন সোহাগ। 2 বোন ও 1 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার 1 ছেলে ও মেয়ে রয়েছে। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।